ক্যান্টিনে বসে দলের কয়েকজন ছেলের সাথে চা খেতে খেতে আড্ডা দিচ্ছে আরমান। এমন সময় পরিচিত একটা কণ্ঠ পেয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। হিয়াকে দেখতেই আরমানের মুখে হাসি ফুটে উঠল। বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে আন্তরিকতার গলায় বলল, কেমন আছিস হিয়া? অনেকদিন পর দেখলাম, কোথায় ছিলি এতদিন? হিয়া মুচকি হেসে বলল, অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম আপুর বাসায়। আরমান বলল, ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম তোর বোধহয় বিয়ে টিয়ে হয়ে গেছে, কিন্তু তুই দাওয়াতটা দিলি না। হিয়া বলল, এত কিছু ভেবে নিয়েছিস আমার ব্যাপারে, অথচ একটাবার ফোন করে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলি না, একটা মেসেজও তো দিতে পারতি। আরমান বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসলে একটু নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম রে, তাই সেভাবে তোর খোঁজ নেওয়া হয়ে ওঠেনি। হিয়া হাসল। মেয়েটা জানে আরমান এখন স্বাভাবিক ভঙ্গিতে একটা মিথ্যে অজুহাত দাঁড় করালো, তাই বলে নিশ্চয়ই এতটাও ব্যস্ত ছিল না যে একবার একটা মেসেজ দেওয়ার সময় পাইনি। জীবনের বাকি কাজগুলো তো ঠিকই চলেছে, কোনো কিছুর জন্যই তো সময়ের অভাব পড়েনি। শুধু সময়ের সংকট ঘটেছিল হিয়াকে একটা মেসেজ করে একবার খোঁজ নেওয়াতে। যাগ্গে সেসব কথা। হিয়া কোনো কিছু নিয়েই অভিযোগ করল না আরমানের কাছে। অভিযোগ করার স্বভাবটা হিয়ার নেই, আর আরমানের কাছে তো অভিযোগ করার কোনো মানেই হয় না। যে অনুভূতিগুলো বুঝেও অবহেলা করে তার কাছে অন্তত অভিযোগ করা যায় না। হিয়াকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আরমান নিচ থেকে বলে উঠল, বস, এক কাপ চা খাওয়াই। হিয়া বলল, আমি চা খাই না, কফি খাওয়ার অভ্যাস। আরমান বলল, ও ভুলে গেছি, তুই তো আবার বড়লোক বাড়ির মেয়ে, এসব ক্যান্টিনের চা খাবি না, এটাই স্বাভাবিক। তবে এখানে কফিও পাওয়া যায়, যদিও তোর বাড়ির কফির মতন হবে না, তবে চলে যাবে, খাবি? হিয়া বলল, তুই যখন বলেছিস তাহলে খাওয়াই যায়। আরমান নিজে গিয়ে এক কাপ কফি এনে ধরিয়ে দিল হিয়ার হাতে। ততক্ষণে দলের ছেলেগুলোকে ইশারায় চলে যেতে বলেছে সেখান থেকে। হিয়ার পাশের বেঞ্চে আরমান এসে বসল। চায়ের কাপে একটা চুমুক দিয়ে হিয়াকে বলল, তুই নিশ্চয়ই জানিস হিয়া, তোর ভাই আমার প্রতিপক্ষ। হিয়া বলল, জানি, তবে এসব শুনে আমি কি করব? আরমান বলল, আমার সাথে তোর এত ভালোভাবে মেশাটা বোধ হয় তোর ভাই পছন্দ করবে না। একবার আশেপাশে তাকিয়ে দেখ, অনেকে বাঁকা চোখে দেখছে আমাদের দুজনকে। হিয়া গরম কফির কাপটা পাশের বেঞ্চের উপর রেখে আলতো হেসে বলল, কোনো নিয়মে কি লেখা আছে আমার ভাই তোর প্রতিপক্ষ, এজন্য তোর সাথে আমি কথা বলতে পারবো না? তুই তো বলিস অন্যায় কিছু না করলে কে বাঁকা চোখে তাকালো আর কে সোজা চোখে তাকালো সেসব দিকে কান দিতে নেই, তবে আমায় কেন বলছিস? আরমান বলল, তোর ভাইকে চিনি আমি, বাড়িতে অশান্তি করতে পারে তোর সাথে। হিয়া বলল, সেসব তো করেই, এই কয়দিন বাড়ি ছিলাম না, এজন্য অনেক শান্তিতে ছিলাম, দুদিন ধরে আবার কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করেছে। আরমান বলল, ঘ্যান ঘ্যান করার মতো মানুষ তো তোর ভাই না, বল চিল্লাচিল্লি করেছে, হয়তো হুমকিও দিচ্ছে তোকে। হিয়া শব্দ করে হেসে উঠে বলল, সৎ ভাইয়ের থেকে এর বেশি আর কি আশা করব আমি, বল? আরমানের মুখের ভেতরে থাকা চাটুকু বের হয়ে গেল। হালকা কয়েক ফোঁটা যেটুকু গলার ভেতরে গিয়েছে তাতে কাশি উঠে গেছে। হিয়া তাড়াহুড়ো করে ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করে আরমানের দিকে এগিয়ে দিল। কিছুক্ষণের প্রচেষ্টার পর আরমানের কাশি থামতেই হতভম্ব গলায় বলল, হামিদ তোর সৎ ভাই? হিয়া বলল, বাবা একজনই, তবে মা আলাদা। আরমান বলল, আর তোর আপু? হিয়া বলল, নিজের বোন, তবে ভাই সৎ। আরমান বলল, কখনো বলিসনি তো আমায়? হিয়া বলল, আরে বাবা, তুই হলি ব্যস্ত মানুষ, তোর কাছে কি আর আমার এত গল্প শোনার সময় আছে নাকি? কি যে বলিস না আরমান। হিয়ার ব্যঙ্গাত্মক কথাটা আরমান ঠিকই বুঝতে পারলো খোঁচা দিল ওকে। তবে এসব খোঁচাতে বেশি কান দিলে চলবে না, কান দিলেই সমস্যা হবে। তখন সত্যি সত্যি আরমানকে হিয়ার গল্পগুলো শুনতে হবে। ধীরে ধীরে হিয়া নিজের দুর্বলতাগুলো আরমানকে বলতে শুরু করবে, আর একসময় আরমান হয়ে উঠবে হিয়ার শক্তি, হিয়ার দুর্বলতা সবকিছুই। কিছু একটা ভেবে আবার হিয়াকে প্রশ্ন করলো, ও কি খুব বাজে ব্যবহার করে তোর সাথে? হিয়া বলল, খুব একটা কথাই হতো না আমাদের মাঝে, তবে ইদানিং তোর ব্যাপার নিয়ে বেশ ভালোই ঝামেলা লেগে যায়। ও একটা বিষয় কোনো মতেই মানতে পারে না যে আমি কেন ওর বোন হয়ে ওকে ভোট না দিয়ে তোকে ভোট দেব। আমি কেন তোর সাথে এত মিশি যেখানে পুরো ভার্সিটি জানে তুই আর ও শত্রু। একদিন চর মেরেছিল, তার জন্য অবশ্য বাবা অনেক রাগারাগি করেছিল। বাবা না থাকলে হয়তো আরো কয়েকদিন মারার চেষ্টা করত। আরমান কিছু একটা ভেবে বলল, তোর আমার সাথে এত কথা বলার কোনো দরকার নেই, আমাকে ভোট দিতেও হবে না। এমন তো না যে তোর একটা ভোট দিয়ে আমি জিতে যাব, তার থেকে ভালো তুই বাড়িতে শান্তিতে থাক, অশান্তি করার দরকার নেই। হিয়া বলল, চুপ কর তো তুই, আমার জীবনে এমনিতেও হারানোর মতো কিছু নেই, কিসের ভয় পাবো, এক আছিস তো তুই। আরও কিছু বলতে চেয়েছিল হিয়া, তবে থেমে গেল। আর চোখে একবার আরমানের দিকে তাকিয়ে দেখল আরমানকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে, চুপচাপ চা খেয়ে যাচ্ছে। অপমানিত বোধ করল হিয়া, ভুল জায়গায় আবারও ভুল কথা বলে ফেলেছে, যদিও ইচ্ছাকৃতভাবে বলতে চায়নি, বেরিয়ে গেছে মুখ থেকে। নিজের ভুলটা সংশোধন করে নিয়ে বলল, চিন্তা করিস না,
ও আমার কিছুই করতে পারবে না, বাবা তো আছেই, আমি তো বাবারই মেয়ে, বাবা আমাকেও ভালোবাসে। কথাটা বলে হিয়া চলে গেল সেখান থেকে। আরমান কখনোই আটকায় না হিয়াকে, কখনো একটু বলে না যে আর একটু সময় বসে যা, গল্প করি একটু দুজনে মিলে। মোট কথা আরমান পিছু ডাকতে চায় না হিয়াকে, একবার পিছু ডাকলে তো হিয়ার অভ্যাস হয়ে যেতে পারে, পরে যখন আর ডাকবে না তখন কষ্ট পাবে মেয়েটা। ইতোমধ্যে 2 কাপ চা আরমান শেষ করে ফেলেছে, আরেকটা কাপ অর্ডার দিল। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, চারদিকের এত চাপ আর নিতে পারছে না। মাঝে মাঝে ভাবে কেন এই রাজনীতিতে আসতে গিয়েছিল, কার মুখ দেখে রাজনীতির ভূত মাথায় চেপেছিল। পরক্ষণেই মনে হলো সাধারণ জীবন তো আরমানের কখনোই পছন্দ ছিল না, রাজনীতিতে না আসলে জীবনে কত কিছু মিস করে যেত, জীবনের আসল থ্রিলটাই তো পেত না। এই যে পলিটিশিয়ান। হঠাৎ করে এমন একটা অদ্ভুত ডাক কানে যেতে আরমানের ভালো মেজাজ বিগড়ে গেল। রাগান্বিত গলায় বলল, কে রে? ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আরজুর মুখটা দেখতেই আরমানের মুখটা চুপসে গেল। কিসের রাগ, কিসের বিরক্তি, সব অনুভূতি হাওয়া হয়ে গেছে। লাফ দিয়ে দাঁড়িয়ে হালকা তোতলানো গলায় বলল, ও আপনি? জি বলুন। আমি আসলে বুঝতে পারিনি, সেজন্য ওভাবে বলে ফেলেছি। এত কথা শুনে আরজুর কাজ নেই, সরাসরি কাজের কথায় এসে বলল, আপনার টাকা ফেরত দিতে এসেছি, এই নিন আপনার বাকি টাকা। আরমান হাত বাড়িয়ে টাকাগুলো নিল। আজকে আর কোনো খুচরো নোট নেই, একদম চকচকে নোট। কিন্তু কথা হলো আরমান বুঝতে পারছে না এরপরে আর কিভাবে কথা বলবে আরজুর সাথে। আরজু যে এখনই চলে যাবে সেটা জানে আরমান, আর আরমানের সেই ভাবনাকে ঠিক প্রমাণ করে দিয়ে আরজু বলে উঠল, আমার আপনার থেকে যা পাওনা ছিল আর আপনার আমার থেকে যা পাওনা ছিল সেসব মিটে গেছে। আশা করছি এরপর থেকে আমার পথে আর আপনি আসবেন না। আর আমায় বিরক্ত করা ছেড়ে দিন, পার্কের ওই জায়গাটা আমার শান্তির জায়গা, এমনিতে আমার জীবনে শান্তির ভীষণ অভাব, যেটুকু আছে সেটুকু কেড়ে নেবেন না প্লিজ। আরমান হেসে উঠে বলল, আরে মিস, কি যে বলেন না, আমি আপনার জীবন থেকে শান্তি কেড়ে নিতে যাব কেন, আমার তো অন্য কিছুই উদ্দেশ্য আছে। আরজু কপাল কোঁচকালো, তীক্ষ্ণ দৃষ্টিতে আরমানের দিকে তাকিয়ে সন্দেহী গলায় বলল, কি উদ্দেশ্য, কি চান আপনি, কার লোক আপনি, কে পাঠিয়েছে আপনাকে আমার পেছনে, আপনি কেন আমার পেছনে পড়ে আছেন, সত্যি করে বলুন, না হলে আমি আপনার নামে হ্যারাসমেন্টের কেস করে দেব, ভার্সিটির অথরিটির কাছে কমপ্লেন করব আপনার নামে। হঠাৎ করে আরজু কেমন উত্তেজিত হয়ে উঠল, চোখে মুখে তার তীব্র উৎকণ্ঠা আর দুশ্চিন্তা। আরজুর হঠাৎ এমন ব্যবহারে আরমান নিজেও ভরকালো ঠিকই, তবে পরক্ষণে তার দৃষ্টি তীক্ষ্ণ হলো। আরজুকে দেখতে মোটেও স্বাভাবিক লাগছে না। হঠাৎ করেই তীব্র উৎকণ্ঠা দেখা দিল আরজুর মাঝে, দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা বিষয় নিয়ে ভয় পেয়ে আছে। আর সবথেকে বড় কথা হলো, কেন বলল যে আরমানকে কেউ ওর পেছনে পাঠিয়েছে, কেউ কি এমন আছে আরজুর জীবনে যে ওর পেছনে লোক লাগাতে পারে, কিন্তু কে সে? আরমানকে চুপ করে থাকতে দেখে আরজুর সন্দেহ আরও বাড়ল। পুনরায় উৎকণ্ঠিত গলায় বলল, উত্তর দিন, কোন স্বার্থে আমার পেছনে পড়ে আছেন আপনি? আরমান বলল, স্বার্থ তো অনেক বড় কিছু, তবে এতটুকু ভরসা রাখতে পারেন যে তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আরজু বলল, কোন ভরসায় আমি আপনাকে ভরসা করব? আপনাকে ভরসা করব এই প্রশ্নটা আসছেই বা কোথা থেকে? আরমান বলল, আচ্ছা একটা কথা বলুন তো আমায়, আপনার কাছে ভরসার সংজ্ঞাটা কি? আরজু খুব চটজলদি উত্তরে বলল, আমার কাছে ভরসার কোনো সংজ্ঞা নেই, তার কারণ আমি কাউকে ভরসাই করি না, এই পৃথিবীতে কাউকে ভরসাই করা যায় না। আরজুর কথায় আরমান তীব্র আপত্তি জানিয়ে বলল, কথাটা কিন্তু আপনি ভুল বললেন মিস, হ্যাঁ এটা ঠিক, সবাইকে বিশ্বাস করা যায় না, আপনিও হয়তো করতে পারেন না, কিন্তু সবাই এমন না, এমন কিছু মানুষ আপনার জীবনে অবশ্যই আছে যাদের উপর আপনি ভরসা করতে পারেন। কি ঠিক বললাম তো? আরজু বলল, আমি শুধুমাত্র আমার আপাকে ভরসা করি, আপা ব্যতীত আর কাউকে ভরসা করি না, আর কেউ আমার ভরসার যোগ্য না। আরমান বলল, আপনার কি মনে হয় না আপনি ভীষণ বোকা? আরমানের কথাটা আরজুর ঠিক পছন্দ হলো না। ছেলেটা কি বোঝাতে চাইছে আরজু ভীষণ বোকা? ও নিজে কি এমন করে? করে তো ওই রাজনীতি, যেখানে চালাকি দিয়ে কোনো কাজ নেই, শুধু মনের মাঝে প্যাচ থাকা দরকার। কাটকাট গলায় বলল, কি বলতে চাইছেন, সোজাসুজি বলুন। আরমান বলল, আপনি কেমন মানুষ জানেন, যে পরীক্ষা না দিয়ে ফলাফল ঘোষণা করে দেয়। আগে একজনকে পরীক্ষা করে নিন, তাকে পরীক্ষা দিতে দিন, তারপর সে উত্তীর্ণ হলো কি হলো না সেটা বিবেচনা করে ফলাফল ঘোষণা করুন, কিন্তু আপনি এটা করেন না। আমি বুঝতে পারছি আপনার জীবনে হয়তো বেশিরভাগ মানুষ আপনার বিশ্বাস রাখতে পারেনি, তার মানে এটা না যে সবাই তেমন। আচ্ছা আপনি একটা কথা ভেবে দেখুন তো, এটা কি সত্যি যে পৃথিবীতে কেউ ভরসার যোগ্য না? আরজু কোনো উত্তর দিল না। আরমানের প্রশ্নের ওর কাছে কোনো উত্তর নেই, তবে আরজু তো এই ব্যাপারে নিশ্চিত ছিল যে ওর আপাকে ছাড়া আর কাউকে ভরসা করা যায় না। তবে এখন আরমানের প্রশ্নের উত্তরটা কেন দিয়ে দিতে পারছে না?
আরজুকে চুপ করে থাকতে দেখে আরমান নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেল। এই নিয়ে আর বেশি কথা বাড়াতে চাইল না। বুঝতে পারছে এই নিয়ে বেশি কথা বললে আরজু অতিরিক্ত চিন্তা করতে পারে। ভিন্ন প্রসঙ্গে গিয়ে বলল, চলুন চা খাই, মাথাটা ঠান্ডা হবে। আরজু কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরমানের দিকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, আপনি কি সবাইকে এই কথাটা বলেন? সব মেয়ের সাথেই কি চা খান? একটু আগেও দেখলাম একজনের সাথে চা খাচ্ছেন আর হাসতে হাসতে কথা বলছেন, এখন আবার আমাকেও সেই একই কথা বলছেন। আমি জানতাম আপনি মানুষটা ভালো না, আপনি সুযোগ নিতে চাইছেন আমার। একেই বলে নিজের পায়ে নিচে কুড়াল মারা। আর কোনো কিছু খাওয়ার মতন কি ছিল না? ছিলই তো, কিন্তু আরমান সেই চায়ের কথাটাই বলল। একেই তো এই মেয়েটা দেখে 1 লাইন ভাবে 4 লাইন। মানুষ অন্তত 2 লাইন বেশি বোঝে, কিন্তু ইনি 4 লাইন বেশি বোঝে। তবে আরমান মেয়েটার উপর রাগ দেখাতে পারবে না। রাগ দেখালে মেয়েটা কষ্ট পাবে, আর মেয়েটা কষ্ট পেলে আরমানও একটু একটু কষ্ট পাবে। নিজেই নিজেকে বোঝালো, রাগটাকে দমিয়ে ফেললো। শান্ত গলায় বলল, অবশ্যই সবাইকে খাওয়াই না, যারা বিশেষ শুধুমাত্র তাদেরকে খাওয়াই। আরজু আবারও প্রশ্ন করল, একজন মানুষের জীবনে কতজন মেয়ে বিশেষ হয়? নাকি আপনাদের ছেলেদের স্বভাবটাই এমন, 1000টা মেয়েকে বলে বেড়ান যে তারা আপনাদের জন্য বিশেষ? দেখেছেন, আমি বলেছিলাম কাউকে ভরসা করা যায় না, আপনারা কেউ ভরসার যোগ্য না। আরমান এবারে মৃদু ধমক দিয়ে বলে উঠল, একদম চুপ, একটা কথা শোনে না, বোঝে না, অথচ চেঁচামেচি করে। এতদিন বলেছিলেন আমি মানুষ ভালো না, এখন আবার বলা শুরু করেছেন আমি ভরসার যোগ্য না। সমস্যাটা কি আপনার? ওই মেয়েটা আমার বান্ধবী ছিল, সেজন্য চা খাইয়েছি। আর বিশেষ বলতে আপনি কি বোঝেন? বন্ধুরাও আমাদের জীবনে বিশেষ হয়, বুঝতে পেরেছেন? আরমানের ধমক দেওয়াটা আরজুর একদমই অপছন্দ হলো। আরমানের সাহস হয় কি করে আরজুর সাথে এত উঁচু গলায় কথা বলে? কি ভেবেছে ছেলেটা আরজু কিছু বলতে পারবে না? ও একটা রাজনীতিবিদ, ওর কাছে ক্ষমতা আছে বলে আরজু চুপ করে থাকবে? বোকা ছেলে। প্রাণের ভয় থাকার পরেও যেখানে নিজের বাবা ভাই এমনকি ফিরোজের সাথে তর্ক করতে ছাড়ে না, সেখানে এই ছেলে তো আরজুর সামনে চুনোপুটি ধরবে আর আছাড় মারবে। নিজের ভাবনার উপর হঠাৎ করে আরজু নিজেই বিরক্ত হলো। ও কেন এই ছেলেটার কথা এত ধরছে? এই ছেলেটার এত আজে বাজে প্রশ্নের উত্তর দেওয়ারই কি আছে? আরজু তো নিজেই সুযোগ করে দিয়েছে ওর সাথে এই ব্যবহার করার। আরজুর কি মনে হলো কে জানে। চুপচাপ ঘুরে চলে যেতে নিলে পেছন থেকে আরমান ডেকে উঠল, আরু শুনুন। ডাকটা কানে যেতেই আরজুর পা থেমে গেল। মনের মাঝে যে সন্দেহগুলো তৈরি হয়েছিল সেগুলো আরও প্রখর হলো। আরমান কেন এই নামে ডাকলো? এই নামে তো বাড়ির কয়েকজন বিশেষ করে প্রার্থনা ডাকে। তবে আরমান কি করে জানলো এই নামটা? আরজু যেন এবার নিশ্চিত হয়ে গেল যে ফিরোজই আরমানকে ওর পেছনে লাগিয়েছে। এদিকে আরজুকে ঠাই সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে আরমান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে এগিয়ে গিয়ে আরজুর সামনে দাঁড়িয়ে অপরাধী গলায় বলল, দুঃখিত এভাবে কথা বলার জন্য। আসলে আমার এটা শুনতে খারাপ লাগে যে আপনি আমায় ভরসা করতে পারেন না, আমায় খারাপ ভাবেন। ট্রাস্ট মি আরু, আপনি আমায় যেমন ভাবেন আমি তেমন না। আরজু বলল, আরু বলে ডাকলেন কেন আমায়? আরমান একটু থতমত খেলো, কেন ডেকেছে নিজেও জানে না। গতকাল রাতে আরজুকে নিয়ে ভাবার সময় মনে হয়েছিল ওর নামটা ছোট করে আরু ডাকলে বেশ মিষ্টি শোনাবে। যদিও এখন ডাকার ইচ্ছে ছিল না, তবে হঠাৎ করে মুখ ফসকে বেরিয়ে গেছে। আরমান বলল, এমনি ডাকলাম, ডাকটা মিষ্টি। আরজু বলল, আপনি আমার এই নামটা কি করে জানলেন? কে বলেছে আপনাকে? আরমান বলল, কেউ বলেনি। আরজু থেকে আরু যে কেউ ডাকতে পারে। আরজুর চিন্তা বাড়ল, কোনো মতেই ভরসা করতে পারছে না আরমানের উপর। কণ্ঠটা আর কঠিন করল না, একটু নরম হলো। হালকা একটু মিনতিও প্রকাশ পেল সেখানে। আরজু বলল, দেখুন আমি আপনাকে অনুরোধ করছি, আমার জীবনটা নষ্ট করবেন না। যদি কেউ আপনাকে আমার খোঁজ রাখার জন্য পাঠিয়ে থাকে তবে অনুরোধ করছি তার কথা শুনবেন না। আমাকে একটু বাঁচতে দিন, বাঁচার জন্য পালিয়ে এসেছি। নিজের বাড়ি ঘর, বাবা মা, ভাই বোন সবাইকে ছেড়ে এসেছি, একটু বাঁচতে দিন আমায়। যার কথায় আমার পেছনে লেগেছেন দয়া করে তাকে আমার সম্বন্ধে কোনো খোঁজ খবর দেবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি বলুন। যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা করে দেবেন, কিন্তু তাও আমার জীবনটা নষ্ট করবেন না। ধীরে ধীরে যেন আরমানের কাছে আরজুর জীবনের কিছু কিছু রহস্যের খোলাসা হচ্ছে। মেয়েটার সবসময় এত গুরুগম্ভীর ভাব, হঠাৎ হঠাৎ এত উতলা হয়ে ওঠা, হঠাৎ ভয় পাওয়া, সবকিছুই যেন আরমানের কাছে একটু একটু করে পরিষ্কার হচ্ছে। সেই সাথে এটাও বুঝতে পারছে আরমান মেয়েটার জীবনে খুব ভয়ানক কোনো অতীত আছে, আর সেই অতীত এখনও মেয়েটাকে তাড়া করে